আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের একে বলেছে গান্ধা দেশের বর্তমান নাম কান্দাহার। একের 2 যতীন দাস বিলাতি কাপড়ের দোকানে পিকেটিং করেন 15 থেকে 16 বছর বয়সে। একের 3 কুলে কুলে দেখা যায় শ্যামল ধরনী, শ্যামল শব্দের অর্থ হলো সবুজ। একের 4 কিশোর বিজ্ঞানী কবিতায় যে বিজ্ঞানীর নাম আছে নিউটন। একের 5 বিষ্টু তারপর উইকেটের দিকে ছুটতে শুরু করলো। একের 6 মায়ের অসুখ বলে নিতাই। একের 7 এই ঘাড় ঘোরাচ্ছিস কেন, লিখে যা নিজের মতো, কথাটা বলেছে হৃদয়। 2-এর একে দিয়েছে বিপ্লবী যতীন দাসের শবযাত্রা কত মানুষ সামিল হন, প্রায় 5 লক্ষ মানুষ। 2-এর 2 মোনাদা মাথায় হাত দিয়ে বসে পড়লো কেন, এটা ননিদা নট আউট গল্পে রয়েছে তোমাদের বইয়ের 142 পাতায়। লিখবে সিসিএইচ প্রথম ব্যাট করে 14 রানে সব আউট হয়ে যায়, তাই মোনাদা মাথায় হাত দিয়ে বসে পড়লেন ড্রয়িং রুমে। দুয়ের 3-এ বলেছে সুধীরবাবু হাবুদের ক্লাসে কি রচনা লিখতে দেন, সুধীরবাবু হাবুদের ক্লাসে বাংলাদেশে বর্ষাকাল রচনা লিখতে দেন। 2-এর 4 মনে ভাবি কত প্রেম আছে তারে ঘিরে, কাকে ঘিরে প্রেম দেখা যায়, ছায়াময় গ্রামগুলিকে ঘিরে প্রেম দেখা যায়। 2-এর 5 কখন কিশোর মন সমুদ্রের বেলায় যেতে চায়, ছুটি পেলেই কিশোর মন সমুদ্রের বেলায় যেতে চায়। 2-এর 6 শিবরাম চক্রবর্তীর পোশাকি নাম কি, শিবরাম চক্রবর্তীর পোশাকি নাম চঞ্চল। 2-এর 7-এ দিয়েছে প্রতাপাদিত্য কে, লিখবে প্রতাপাদিত্য বাংলার ইতিহাস খ্যাত 12 ভূঁইয়াদের অন্যতম একজন, মুঘলদের সঙ্গে যুদ্ধে একে হতে হয়। 3-এ আসি। 3-এর একে দিয়েছে চিরদিনই আমি আশাবাদী, এই আশাবাদের গুণে লেখক কিভাবে পুরস্কৃত হলেন, এটা এক ভুতুরে কাণ্ড থেকে দিয়েছে, 136 পাতায় আছে। আচ্ছা, এখানে প্রশ্নের মান হচ্ছে 2 নাম্বার। এই যে তিনি চিরকালই আশাবাদী, এখান থেকে লিখবে লেখক চিরকালই আশাবাদী যে কিছু ভালো একটা হবে, এখান থেকে এতটা লিখবে। তার এই ভাবনার পথ ধরে কিছুক্ষণ পরে তিনি একটি ভুতুরে মোটর গাড়িতে সওয়ার হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত লেভেল ক্রসিংয়ের সামনেও এসে পড়েন। ভূতের ভয়টায় যাই পান বা রহস্যজনক যাই ঘটুক না কেন, তার আশাবাদের গুণে শেষ পর্যন্ত ভূতের মাধ্যমে তিনি এভাবে পুরস্কৃত হয়েছিলেন। 3-এ 2-এ দিয়েছে জ্ঞান পাড়াবার বিজ্ঞানী দৃষ্টিতে কেমন, অনন্ত পার, এটা কিশোর বিজ্ঞানী কবিতা থেকে দিয়েছে। অনন্ত পার শব্দের অর্থটা লিখে দেবে ওর সাথে। এখান থেকে লিখবে যে অনন্ত পার বলতে বোঝায় যার কোনো পার নেই, অর্থাৎ যার কোনো অন্ত বা সীমা নেই। তো জ্ঞান পারাপার হচ্ছে বিজ্ঞানীর দৃষ্টিতে সেই রকম অনন্ত পার। 3-এর 3 বলেছে ধরাতল কবিতাটি কার লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এই কবিতায় সুখ দুঃখকে কবির ভাই বোন বলে মনে হয়েছে কেন, এইটুখানি আমরা লিখব যে ভাই বোন যেমন আত্মিকতার অচ্ছেদ্য বন্ধনে যুক্ত, তেমনি সুখ দুঃখ নিবিড়ভাবে পরস্পরকে জড়িয়ে থাকে, এই কারণেই কবি সুখ দুঃখকে ভাই বোন বলে মনে করেছেন। তাহলে ভাই বোন যেমন আত্মিকতার অচ্ছেদ্য বন্ধনে যুক্ত, তেমনি সুখ দুঃখ নিবিড়ভাবে পরস্পরকে জড়িয়ে থাকে, এই কারণেই কবি সুখ দুঃখকে ভাই বোন বলে মনে করেছেন। 3-এর 4-এ দিয়েছে কিরণ দাসকে, তাকে লাহোর সেন্ট্রাল জেলে আনা হয়েছিল কেন, এটা শহীদ যতীন দাস গল্পে রয়েছে, 113 পাতায় রয়েছে। লিখবে যে শহীদ যতীন দাসের ছোট ভাই হলো কিরণ দাস, তাহলে যতীন দাসের ছোট ভাই, বিপ্লবী যতীন দাসের ছোট ভাই হলো কিরণ দাস। কেন তাকে আনা হয়েছিল না, জেলখানাতে যতীন দাসের খুবই সঙ্গীন অবস্থা হয়ে যায় এবং সেই সঙ্গীন অবস্থা উপলব্ধি করে স্বয়ং বড়লাট লর্ড আরউইন তার বিশেষ ক্ষমতা বলে যতীনকে দেখাশোনা করার জন্য কিরণ দাসকে লাহোর সেন্ট্রাল জেলে আনিয়ে নিয়েছিলেন। তাহলে লিখবে যে জেলেতে যতীন দাসের অবস্থা খুবই সঙ্গীন হয়ে পড়ে এবং তার সঙ্গীন এই অবস্থা উপলব্ধি করে স্বয়ং বড়লাট লর্ড আরউইন তার বিশেষ ক্ষমতা বলে যতীনকে দেখাশোনা করার জন্য কিরণ দাসকে লাহোর সেন্ট্রাল জেলে আনিয়ে নিয়েছিলেন।
3-এর 5-এ দিয়েছে হাবু শেষ দিকে বেঞ্চে বসতে চায় না কেন, আর সে শেষ পর্যন্ত কোথায় গিয়ে বসে, এটা হাবুর বিপদ গল্পে আছে, 126 পাতাতে আছে। ওটার ওপর এই যে বলেছে দেখো, আজ লাস্ট বেঞ্চ নয়, ওটার ওপর স্যারেদের চিরকাল কড়া নজর। এই ওটা মানে লাস্ট বেঞ্চের ওপর, তাহলে ওটাটা বাদ দিয়ে লিখবে লাস্ট বেঞ্চের ওপর স্যারেদের চিরকাল কড়া নজর থাকে, সেই জন্য হাবু শেষের দিকে বেঞ্চে বসতে চায় না। থার্ড বেঞ্চ সে কোথায় গিয়ে বসে, শেষ পর্যন্ত সে থার্ড বেঞ্চের এক কোণে 3 কড়ির পাশে গিয়ে বসে। 3-এর 6-তে দিয়েছে কেন গো মা তোর মলিন বেশ, মা বলতে কাকে বুঝিয়েছেন, দেশমাতাকে বুঝিয়েছেন, আর তার বেশ মলিন কেন? জন্মদাত্রী মা আমাদের জন্ম দেন, কিন্তু আমরা বেড়ে উঠি দেশের বুকে। দেশের মাটি, জল, বাতাস আমাদের শরীর মন গঠন করে, তাই দেশকে মা বলা হয়েছে। আর তার বেশ হচ্ছে মলিন কেন, তো মা হলেন দেশ জননী, ইংরেজ শাসনে দেশ পরাধীন, দেশের বুকে চলছে বিদেশি শাসকের শোষণ নীতি, লাঞ্ছিতা দেশমাতা, তাই আজ মায়ের বেশ মলিন। 4-এর দাগে আসি, বলেছে গল্প কবিতা থেকে 2টো করে উত্তর করা আবশ্যক, 4টি যে কোনো করতে হবে। 4-এর 1-এ দিয়েছে অনশন করার আগে যতীন তার সহযোদ্ধাদের কি অঙ্গীকার করান, আর তিনি অনশন ভঙ্গ করবেন না কেন? 1929 খ্রিস্টাব্দে 13ই জুলাই যতীন দাস এবং তার সহযোদ্ধারা লাহোর সেন্ট্রাল জেলে অনশন শুরু করেন। তার উদ্দেশ্য ছিল জেলের মধ্যে বন্দী আসামিদের ওপর পুলিশের অমানবিক আর অমানুষিক অত্যাচারের বিরুদ্ধে সুতীব্র প্রতিবাদ জানানো। অনশন শুরুর 2-1 দিন আগে যতীন দাস তার অনশনকারী সহযোদ্ধাদের দিয়ে এক অঙ্গীকার করিয়ে নেন, যে যা হলো যতক্ষণ না তাদের দাবিগুলি না মানা হয় ততক্ষণ তারা কেউই অনশন ভঙ্গ করবেন না। আর তিনি অনশন ভঙ্গ করবেন না কেন, লিখবে বিপ্লবী যতীন দাস কিন্তু স্থির সিদ্ধান্তে অটল ছিলেন। তার সহযোদ্ধারা দাবি মীমাংসার ওপর অনশন ভঙ্গ করলেও তিনি নিজে তা করবেন না, কেননা তার দাবি ছিল আরও অনেক মহৎ এবং বৃহৎ। তিনি ভেবেছিলেন তার পক্ষে এই অনশনই হবে মাতৃভূমির শৃঙ্খল মোচনের এক অভাবনীয় সুযোগ। বলা যেতে পারে ছেলেবেলা থেকে মনে মনে এই ছিল তার স্বপ্ন পরিকল্পনা। আসলে বিশ্বাসঘাতক মির্জাফরের চক্রান্তের শিকার হয়ে মাতৃভূমির ওপর পরাধীনতার অন্ধকার নেমে এসেছিল, তিনি এইভাবে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলেন। 4-এ 2 নম্বর প্রশ্ন দিয়েছে যদিও মাতর দিব্য আলোকে ঘিরে আছে আজ আধার ঘোর, কবির কেন মনে হয়েছে বঙ্গজননীকে আধার ঘিরে আছে? প্রশ্নোক্ত অংশটি কবি দ্বিজেন্দ্রলাল রায়ের বঙ্গ আমার জননী আমার নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। বঙ্গমাতা আজ পরাধীন। একদা দেশমাতার সন্তানেরা সারা বিশ্বে আপন কীর্তির পরিচয় রেখেছিলেন। যেমন ভাগ্যবান বুদ্ধের চরণে অর্ধজগৎ ভক্তিপ্রণত শ্রী চৈতন্য সারা দেশকে ভাসিয়েছিলেন প্রেম সাগরে, অশোক গান্ধার থেকে জলধি পর্যন্ত প্রভাব বিস্তার করেছিলেন। এই সন্তানদের কৃতিত্বে দেশজননী গর্ব অনুভব করতেন, কিন্তু বর্তমানে সেই সুখের সময় নেই। মায়ের হৃদয় পরাধীনতার যন্ত্রণায় বিদীর্ণ। পরাধীন জাতির বুকে নেমে আসে অন্ধকার, কারণ প্রতি মুহূর্তে তারা শোষিত হয়। এই কারণেই কবির মনে হয়েছে বঙ্গজননীকে আধার ঘিরে আছে। কবি পরাধীন দেশের নাগরিক, তাই পরাধীনতার যন্ত্রণা তার হৃদয়কে গভীরভাবে ব্যথিত করেছে। ব্রিটিশ শাসনে ভারতবর্ষ শোষিত, লাঞ্ছিত, নিপীড়িত, ধুলায় লুণ্ঠিত আমাদের আশা আকাঙ্ক্ষা। দেশমাতার নয়ন তাই কেঁদে কেঁদে শুষ্ক, তার বসন আচ্ছিন্ন, রুক্ষ তার কেশ। এক অন্ধকারময় পরিস্থিতি দেশকে ঘিরে আছে, এমন পরিস্থিতিতেই কবির প্রশ্নোক্ত কথাটি মনে হয়েছে। 4-এর 3 সারা মাঠ অবাক, শুধু ননিদা ছাড়া। সারা মাঠকে অবাক করে দেওয়ার মতো কোন ঘটনা ঘটেছিল, আর ননিদা সে ঘটনায় অবাক হলেন না কেন? সিসিএইচের 14 রানের জবাবে রূপালী সংঘ ব্যাট করতে নেমে প্রথম ওভারেই 14 রান করে ফেলে। সিসিএইচের ননিদা এবার বল তুলে দেন বিষ্টুর হাতে। বিষ্টু গুনে গুনে 26 পা গিয়ে মাটিতে বুটের ডগা দিয়ে বোলিং মার্ক কাটে। ব্যাটসম্যান তৈরি। হঠাৎই বিষ্টু বোলিং ক্রিজের দিকে ছুটতে শুরু করে, কিন্তু ক্রিজে পৌঁছানোর আগে আবার সে পিছু হটতে থাকে, তারপর গোল হয়ে ঘুরতে শুরু করে। বিষ্টুর এই কাণ্ডতেই সারা মাঠ অবাক হয়ে গিয়েছিল। ননিদা কেন অবাক হয়নি? ননিদা এই ঘটনায় অবাক হয়নি, কারণ ননিদা তো জানতেন যে এমন কাণ্ডটাই বিষ্টু ঘটাতে চলেছে। বলা ভালো যে ননিদার পরামর্শে বিষ্টু এমন কাণ্ড করেছে, তাই ননিদা অবাক হননি। 4-এর 4 নম্বর প্রশ্ন, এটাই সুধীরবাবুর মেথড। সুধীরবাবুর মেথডটা কি ছিল, আর তার এমন মেথড অবলম্বন করার যুক্তিটা কি? এটা দিয়েছে হাবুর বিপদ গল্প থেকে।
সুধীরবাবু ছেলেদের বাড়ি থেকে লিখে আনা রচনা বেছে বেছে কয়েকজনকে পড়তে বলেন আর অন্যদের মন দিয়ে শুনতে বলেন। এটাই হচ্ছে সুধীরবাবুর মেথড। তিনি মনে করতেন অন্যদের লেখা শুনলে নিজের লেখার মান সম্পর্কে একটা ধারণা হবে, তাতে লেখা সমৃদ্ধ হবে। তিনি সবার লেখায় বাড়ি নিয়ে গিয়ে সংশোধন করে দেবেন, কিন্তু তাতে তো একজন অন্যজনের লেখাটা পড়তে বা জানতে পারবে না, তাই তিনি উক্ত মেথড অবলম্বন করেন। 4-এর 5 নম্বর, এক একটা রতন যেন নাইবা কেউ চিনুক। কোন জিনিসকে রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে, কেন এ ধরনের তুলনা, আর তাকে চেনা বা না চেনার প্রসঙ্গ বাই এলো কেন? এটা দিয়েছে কিশোর বিজ্ঞানী গল্প থেকে, কবিতা থেকে দিয়েছে। লিখবে, বড় হয়ে কিশোর বিজ্ঞানী জ্ঞানসাগরের বেলাভূমি থেকে বিদ্যারূপ যে ঝিনুক সংগ্রহ করত তাকেই রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে। রত্ন অত্যন্ত মূল্যবান পাথর বা বস্তু। যিনি এই রত্নের অধিকারী হন তিনি হন অনেক সম্পদের অধিকারী। বিদ্যাও মূল্যবান। হয়তো অর্থের মাপকাঠিতে বিদ্যাকে মাপা যায় না, কিন্তু বিদ্যার অধিকারী ব্যক্তিকে সকলেই সম্মান করে, মেনে চলে। জগতে এই মান সম্মান পাওয়া তো সম্পদের মতোই মূল্যবান। তাছাড়া রত্নকে যেমন অনেক সাধ্য সাধনায় লাভ করা যায়, তেমনি বিদ্যাও অনেক সাধ্য সাধনায় অর্জন করতে হয়। তাই কবি আলোচ্য কবিতায় বিদ্যাকে রত্নের সঙ্গে তুলনা করেছেন। আর চেনা বা না চেনার প্রসঙ্গ বাই এলো কেন? রত্ন সকলে চিনতে পারে না, তাই তার গুরুত্ব বা মূল্য সবাই অনুধাবন করতে পারে না। কেবল জহুরি রত্নের প্রকৃত মূল্য বুঝতে পারেন। তেমনি বিদ্যারত্নের গুরুত্ব সকলে অনুধাবন করতে পারে না, তাই সকলে বিদ্যারত্নকে আপন সম্পদে পরিণত করতে পারে না। বিদ্যা তাদের কাছে অচেনা এবং অধরায় থেকে যায়। এই কারণেই কবি রত্ন বা বিদ্যারত্ন চেনা বা না চেনার প্রসঙ্গ এনেছেন। 4-এর 6 পেজ দিয়েছে, ইহার সাথে পেলুমাঝি খোকাবাইয়ের একটা চিঠি। উদ্ধৃত লাইনটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, কবির নাম কি, লাইনটি তাৎপর্য বিশ্লেষণ করো। উদ্ধৃত লাইনটি জসীমউদ্দিনের চিঠি কবিতা থেকে নেওয়া হয়েছে। আর বলেছে যে উদ্ধৃত লাইনটি তাহলে লিখবে চিঠি কবিতা থেকে নেওয়া হয়েছে। কোন কবিতা? চিঠি কবিতা থেকে নেওয়া হয়েছে। কবির নাম কি? কবির নাম হচ্ছে জসীমউদ্দিন। জসীমউদ্দিন। আর বলেছে লাইনটির অর্থ তাৎপর্য বিশ্লেষণ করো। শীতের সকাল অতি মনোরম, বিশেষত শীতের সকালের হালকা রোদ আমাদের মনকে তৃপ্তি দেয়। এই রোদের উষ্ণ নরম স্পর্শ শীতের জীর্ণতা দূরে সরিয়ে মনকে প্রাণবন্ত করে তোলে। কবির জীবনে খোকাবাইয়ের চিঠি অনাস্বাদিত আমোদ নিয়ে এসেছে। ওই চিঠি ভুলিয়ে দিয়েছে কবির একাকিত্বের বেদনাকে, যে আনন্দের অনুভূতি শীতের সকালে স্নিগ্ধ রোদের মতোই মিঠে। এই কারণে কবিতায় অন্য ঋতুর পটভূমি সত্ত্বেও শীতের সকালে রোদের প্রসঙ্গ কবি তুলে ধরেছেন। কারণ এর সাথে পরের লাইনটাই আছে, ইহার সাথে পেলুমাঝি খোকাবাইয়ের একটি চিঠি শীতের ভোরে রোদের মতো। এই যে ইহার সাথে পেলুমাঝি খোকাবাইয়ের একটি চিঠি শীতের ভোরে রোদের মতো, লেখনখানে লাগছে মিঠি। 4-এর 7 দিয়েছে, হাবুর রচনা শুনে সুধীরবাবুর হাবুকে কি বলার ইচ্ছা হয়েছিল, আর শেষ পর্যন্ত সেই ইচ্ছা পূরণ হয়নি কেন? হাবুলের রচনা শুনে সুধীরবাবুর হাবুলের পিঠ চাপড়ে দিতে আর সাব্বাস বলে উৎসাহ সঞ্চার করতে ইচ্ছা করেছিল। শেষ পর্যন্ত সেই ইচ্ছে তিনি পূরণ করলেন না। তার কারণ পরবর্তী সময়ে অনেকেই বাড়ির কাজ না করে স্কুলে আসবে এবং হাবুর দেখা দেখি না লিখে বানিয়ে লিখবে, যার ফলে ক্লাসে ডিসিপ্লিন রাখা শক্ত হয়ে পড়বে। 4-এর 8 দিয়েছে, আমার পরাণ হতে ধরার পরাণে। কোন কবিতার অংশ? এটা ধরাতল কবিতার অংশ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমার পরাণ বলতে কার কথা বলা হয়েছে, আর উদ্ধৃতিটির তাৎপর্য আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ধরাতল কবিতার অংশ। আমার পরাণ বলতে এখানে কবি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে। মানব প্রাণের সঙ্গে ধরা তথা বিশ্বপ্রাণের সংযোগ সাধনের কথা কবি এই কবিতায় প্রকাশ করেছেন। কবি কল্পনার তরণী বেয়ে শ্যামল ধরণী ছায়াময় গ্রামগুলিকে অবলোকন করেছেন। কবি দেখেছেন নিতান্ত সহজ সরল সাধারণ জনজীবনকে। এই জীবনে যেমন দুঃখ আছে, তেমনি দুঃখের পরে সুখের আনন্দও বর্তমান। ধুলোবালি ঘেরা এই পৃথিবীর প্রাণের সঙ্গে আপন প্রাণ সংযুক্ত করতে পারলেই একমাত্র চির আনন্দের চাবিকাঠি খুঁজে পাওয়া সম্ভব। তাই কবি ধরাতল কবিতায় বিশ্ব প্রাণের সঙ্গে সংযোগ সাধনের কথা বলেছেন।
পাঁচের দাগে আসি। পাঁচের একে বলেছে উধবুড়োর বর্ণনা দাও। উধবুড়ো 1.5 হাত লম্বা একজন মানুষ, তার পা পর্যন্ত সবুজ দাড়ি, তার হাতে একটা হুঁকো, যদিও এই হুঁকোটিতে কলকে টলকে কিছু নেই। বুড়োর মাথা ভর্তি টাকও আছে, সেই টাকের ওপর খড়ি দিয়ে কি যেন লিখেছে। পাঁচের দুয়ে বলেছে হিজিবিজবিজ কুমিরের কেমন বর্ণনা দিয়েছিল। কুমির সম্পর্কে তার নিজস্ব বর্ণনাটি ছিল কুমিরের গায়ে ঢিপির মতো চাকা চাকা থাকে, তারা ছাগল টাগল ধরে ধরে খায়। পাঁচের তিনে বলেছে তাকিয়ে দেখি আমার চারিদিকে ভিড় জমে গিয়েছে। কার আশেপাশে ভিড় জমে গিয়েছিল? রসসাহিত্যিক সুকুমার রায়ের হযবরল গল্পে দেখা যায় স্বয়ং গল্পকথক চারিদিকে চেয়ে দেখেছিলেন। যে সময়ের কথা বলা হচ্ছে তখন তার চারপাশে ভিড় জমিয়েছিল সজারু কুমির আর কোলা ব্যাগ। ছয়ের দাগে আসি। ছয়ের একে দিয়েছে ব্যাকরণ সিংয়ের ভাইয়ের অকাল মৃত্যু কিভাবে হয়েছিল। ছয়ের একে ব্যাকরণ সিংয়ের ভাইয়ের অকাল মৃত্যু বার্ষক খেয়ে হয়েছিল। শিয়ালের মতে কচু কারা খায়? শিয়ালের মতে কচু শুয়োর আর সজারু খায়। কুমিরের কাছে কি অতি উপাদেয় জিনিস? কুমিরের কাছে কচু অতি উপাদেয় জিনিস। ছয়ের দুয়েতে দিয়েছে আমি ভারী অপ্রস্তুত হয়ে গেলাম। বক্তা এখানে স্বয়ং গল্পকথক বা হযবরল গল্পের লেখক সুকুমার রায়, আর তিনি অপ্রস্তুত হয়ে গেলেন কেন? বেজায় গরমে গাছতলায় দিব্যি গাছের মধ্যে যখন গল্পকথক চুপচাপ শুয়েছিল, তবু তিনি ঘেমে অস্থির হচ্ছিল। ঘাসের ওপর রুমালটা ছিল ঘাম মুছবার জন্য, যেটা সেই তুলতে গেছেন, অমনি রুমালটা ম্যাঁ করে একটা দিব্যি বেড়াল হয়ে গেছে। তো সেই বেড়াল, কথক যখন বেড়ালকে বলল যে তাকে কি বলে ডাকবে, কারণ সে সত্যিকারের বেড়াল নয়, আসলে হচ্ছে রুমাল, তখন বেড়াল বলেছিল যে বেড়ালও বলতে পারে রুমাল, আবার চন্দ্রবিন্দুও বলতে পারে। তো লেখক যখন জিজ্ঞাসা করেছিল যে চন্দ্রবিন্দু কেন, তখন শুনে বিড়ালটা এক চোখ বুজে ফ্যাচ ফ্যাচ করে বিশ্রী হাসছিল। তো সেই জন্য গল্পকথক ভারী অপ্রস্তুত হয়ে গিয়েছিল। সাতের একে দিয়েছে পেঁচা গম্ভীর হয়ে মকদ্দমার কি রায় দিয়েছিলেন। পেঁচা মকদ্দমার রায় দেবে বলে সবাইকে চুপ করতে বলল। কানে কলম দেয়া খরগোশকে সেসব লিখে নিতে হুকুম দিল। বিচারে আসামি ন্যাড়া 3 মাস জেলা 7 দিনের ফাঁসি হলো। কথক একরকম বিচারের প্রতিবাদ করবেন বলে ভাবছেন, এমন সময় ব্যাকরণ সিং এসে পেছন থেকে তাকে ঢু মারল আর কথকের কান কামড়ে দিল। ছাগলটার মুখ বদলে মেজবামার মতো হয়ে গেল এবং কথকের ঘুম ভেঙে গেল। সাতের দুয়ে দিয়েছে হিজিবিজবিজকে তার চেহারা এবং কার্যকলাপের বর্ণনা দাও। সুকুমার রায়ের হযবরল গ্রন্থের উল্লেখযোগ্য চরিত্র হিজিবিজবিজ। সে এক অদ্ভুত ধরনের জন্তু। তাকে দেখে বোঝা যায় না যে সে মানুষ না পেঁচা না ভূত না বাঁদরের মতো দেখতে। বিভিন্ন সময়ে সে নিজের পরিচয় বিভিন্নভাবে দিয়ে থাকে। কখনো সে বলে হিজিবিজবিজ, কখনো বলে তকায়, কখনো বলে আলু নারকেল, আবার কখনো বলে রামতারু। আর তার কাণ্ড কারখানা, অদ্ভুত অদ্ভুত গল্প তার মাথায় আসে আর তার হেসে লুটোপুটি খায়। এমন একটা গল্প হলো, একজনের মাথার ব্যারাম ছিল, সে সব জিনিসের নামকরণ করত। সেই ব্যক্তির জুতোর নাম ছিল অবিমিশ্রকারিতা, তার ছাতার নাম ছিল প্রত্যুৎপন্ন মতিত্ব, গারুর নাম ছিল পরম কল্যাণ বরেশু। সেই ব্যক্তি যখন তার বাড়ির নাম দিয়েছেন কিং কর্তব্য বিমূঢ়, তখনই ভূমিকম্প হয়ে বাড়িটারি ভেঙে পড়ে। সে এমনই অদ্ভুত ধরনের গল্প বলতো। আটের দাগে আসি। আটের দাগে সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে বলেছে। আটের একে বলেছে কার মূল অবিভাজ্য অংশকে ধাতু বলে? ক্রিয়ার। আটের দুই মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে দেখাচ্ছেন প্রযোজক ক্রিয়া। আটের তিন দিনরাত এক করে সবাই খাটছে, সুতরাং আগামী সপ্তাহে নতুন রাস্তা তৈরি হয়ে যাবে। এই সুতরাং আছে বলে এটা হলো যৌগিক বাক্য। আটের চার একটি সমাপিকা ক্রিয়া নিয়ে গঠিত হয় সরল বাক্য। আটের পাঁচ মৌলিক ধাতুর সাথে শব্দাংশ জুড়ে তৈরি হয় ক্রিয়াপদ। নয়ের একে দিয়েছে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার একটি পার্থক্য লেখো। সমাপিকার অসমাপিকা ক্রিয়ার প্রভেদ কোথায়? সমাপিকা ক্রিয়া বাক্যের অর্থকে এবং ভাবকে সম্পূর্ণ করে, আর অসমাপিকা বাক্যের অর্থকে আর ভাবকে সম্পূর্ণ করে না। নয়ের দুয়ে বলেছে প্রযোজক ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। যে ক্রিয়াপদ অন্য কাউকে দিয়ে কাজটা করানো বা ঘটানো বোঝায়।
যে ক্রিয়াপদ অন্য কাউকে দিয়ে কাজটি করানো বা ঘটানো বোঝায় তাকে প্রযোজক ক্রিয়া বলে। এর অন্য নাম হচ্ছে নিযন্ত ক্রিয়া। যেমন শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন। 9-3 বলেছে ঠিক প্রশ্নটা ঠিক উত্তর দিতে পারলো না, এটা না বাচক বাক্য, এটা হ্যাঁ বাচক বাক্য লিখতে হবে। লিখবে ঠিক প্রশ্নটার ভুল উত্তর দিল। 9-4 তুমি এখন বসে পড়ো, এটা না বাচক বাক্যে নিয়ে যেতে হবে। 9 অর্থক মানে না বাচক। তুমি এখন দাঁড়িয়ে থেকো না, মানে তোমার বাক্যের মধ্যে একটা না কথা থাকতে হবে। 9-5 সকলের সাদা খাতা খোলো আর একটি বৃত্ত আঁকো, সরল বাক্যে নিয়ে যেতে বলেছে। সকলের সাদা খাতা খুলে একটি বৃত্ত আঁকো। 10-এর দাগে আসে, এখানে পত্র রচনা আছে দুটো। একটা বলেছে যে বিদ্যালয়ের সামনে ফল কাটা বিক্রি বন্ধের অনুরোধ জানিয়ে প্রশাসনের কাছে চিঠি। তো লিখবে মাননীয় স্বাস্থ্য অধিকর্তা, প্রশাসনিক ভবন, স্বাস্থ্য দপ্তর, কলকাতা মহাশয়, আমরা স্থানীয় মধ্য কলকাতা বালিকা বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রীবৃন্দ আমাদের একটা সমস্যার কথা জানিয়ে আপনাকে এই পত্র লিখছি। আমাদের বিদ্যালয়ের সামনে প্রতিদিন টিফিনের সময় এবং বিদ্যালয়ের ছুটির সময় কাটা ফল বিক্রি হয়। অনেক ছাত্রীরা এই ফল কিনে খায়। সমস্যাটা এখানে, সেই ফল খেয়ে তারা অসুস্থ হয়ে পড়ছে। এছাড়া ফল বিক্রেতারা কাটা ফলের খোসা যেখানে সেখানে ফেলে ছড়িয়ে রাখছে, ফলে তা পচে গিয়ে দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে। এই অব্যবস্থা বিদ্যালয়ে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করছে। বিদ্যালয়ের পঠন পাঠনেও এর ক্ষতিকর প্রভাব পড়ছে। আপনি যদি এই সমস্যার দিকে নজর দেন এবং তার সমাধানের জন্য যথাযথ ব্যবস্থা করেন তাহলে আমরা বাধিত হব। ধন্যবাদান্তে বলে তোমাদের স্কুলের নাম দিয়ে বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রবৃন্দ বা ছাত্রীবৃন্দ দিয়ে দেবে। 2 নম্বর যে চিঠিটা দিয়েছে বলছে প্রবাসী মানে যে বিদেশে থাকে বন্ধুকে তোমার গ্রামের নবান্ন উৎসবে আমন্ত্রণ জানিয়ে একটি পত্র লিখতে বলেছে। লিখবে প্রিয় বলে তোমার বন্ধুর নাম দিয়ে দেবে। বহুদিন তোর কোনো খবর পাইনি, যে বিশেষ কারণে আমি তোকে চিঠি লিখতে বসেছি তা হলো আগামী 6ই ডিসেম্বর আমাদের গ্রামের বাড়িতে নবান্ন উৎসব আয়োজিত হবে। ওই দিন তুই অবশ্যই আমাদের গ্রামের বাড়িতে আসবি। এর ফলে দেখবি খুব মজা হবে। ওই দিন সারা গ্রাম উৎসবের আনন্দে মেতে ওঠে। প্রত্যেকে নতুন জামা কাপড় পরে। নতুন ধান ওঠার ফলে সেদিন মা লক্ষ্মীর আবাহন করা হয়। ওই দিন কিন্তু তোর অবশ্যই আসা চাই। কাকু কাকিমাকেও অবশ্যই আসতে বলবি। ভালো থাকিস। কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস। তুই আমার ভালোবাসা নিয়ে স্মৃতি তোর বলে নাম দিয়ে দেবে। আর এখানে থাকবে তোমার ঠিকানা, আর এটা হবে বন্ধুর ঠিকানা। তো এই ছিল 6ষ্ঠ শ্রেণীর 3য় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 1 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।